আজকের টিপসটা ফলো করে চোখের পলকে বানিয়ে নিতে পারবেন একসাথে 8টা মিনি সিঙ্গারা। ছোটবেলায় এই সিঙ্গারাগুলো 1 টাকা করে বিক্রি করা হতো, এখন তো আর 1 টাকার কোনো কিছু পাওয়া যায় না। যাই হোক, 1 টাকার, 5 টাকার বা 10 টাকার আজকের টিপসটা ফলো করে যে কোনো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন চোখের পলকে। তাছাড়াও ফ্রোজেন পদ্ধতি সহ আজকে সিঙ্গারা রেসিপিটা শেয়ার করব। মাত্র 1.5 কাপ আটা দিয়ে 32টা মিনি আলুর সিঙ্গারা বানিয়েছি। সিঙ্গারাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি ক্রিস্পি কাস্তা হয়েছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। ফার্স্টে সিঙ্গারা বানানোর জন্য একটা মিক্সিং বোল লাগবে, আর তার মধ্যে নিয়ে নিয়েছি আটা। আটা দিয়ে যদি সিঙ্গারাটা তৈরি করেন তাহলে কিন্তু বেশি সুন্দর হয়। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, প্যাকেটের আটাটা নিয়েছি। চাইলে কুলা আটাটাও নিতে পারেন, আবার চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সেই সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তেলের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব। কিছুটা সময় নিয়ে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যদি মেশানোটা একদম পারফেক্ট হয় তাহলে নাস্তাটাও কিন্তু বা সিঙ্গারাটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। হাত দিয়ে মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা দলা পেকে আছে, আবার চাপ দিলে জোরজোড়া হয়ে ভেঙে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে শুকনো উপকরণগুলো একদম ঠিকঠাক মাখানো হয়েছে। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। এখানে কিন্তু আমি নর্মাল পানিটা দিয়েছি, একসাথে পানিটা দিবেন না, তাহলে ডোটা কিন্তু পারফেক্ট নাও হতে পারে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একসাথে পানিটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর সেই সাথে এটাকে মাখিয়ে নিয়েছি। তো এই ডোটা কিন্তু রুটি পরোটা ডোয়ের মতো হবে না, তার থেকে আরেকটু শক্ত টাইপের হবে। এই ডোটাকে কিছুটা সময় নিয়ে কিন্তু মুথে নিতে হবে। মুথে নেওয়া হয়ে গেলে গুল করে একটা বোলের মতো করে রেখে দিচ্ছি। তার আগে এটার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে রেস্টে রাখার পর এই ডোটা অনেকটা সফট হবে, উপরটা ড্রাই হবে না। এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন সিঙ্গারার ভিতরের যে আলুর পুরটা ওইটা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখন কিন্তু এই পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিব, তবে বেরেস্তার কালার আনবো না, এটাকে গোল্ডেন ব্রাউন করা যাবে না। তো পেঁয়াজটা দেখে নরম হয়ে আসছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু একটু কচকচা টাইপের থাকছে, বাট এটা কিন্তু নরম হয়েছে। এখানে আমার রসুন আর আদাটা একসাথে ব্লেন্ড করা, যার জন্য আমি 1/2 চামচ দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, পেঁয়াজ আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ করে। খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে পানি অ্যাড করব না, চাইলে কিন্তু পানি অ্যাড করে এটাকে কিছুটা সময় কষিয়ে নিতে পারেন। তবে আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে এটাকে কিছুটা সময় ভেজে নিয়েছি। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলু কিউব করে কেটে রাখা। এই আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে কেটে রেখেছিলাম। এখন এটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আলুটা কিন্তু নতুন আলু, এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, কম সময়ে হয়ে যাবে। আমি এটা সিদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পানি দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিব। তো এই ধরেন 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এটা কিন্তু হয়ে গেছে, দেখেন আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত পানি থাকা যাবে না, সবটা পানি কিন্তু একদম টানিয়ে ফেলতে হবে। শেষে আমি এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করছি। এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, আরও মশলা অ্যাড করতে পারেন, তবে এটা যার যার পছন্দ মতো দেওয়াটাই ভালো। এখন কিছুটা আলু ভেঙে নিচ্ছি, তাহলে এটা আরও বেশি মজা হবে খেতে। ধরেন 3 ভাগের 1 ভাগ আলু আমি ভেঙে নিচ্ছি, আর 2 ভাগ আস্ত আছে। এখন খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1 টেবিল চামচ। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই চুলার আঁচটাকে একদম পুরাটাই মিডিয়াম টু লোতে রান্না করে নিতে হবে।
আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, দেখেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে রেস্টে রাখার কারণে। তো এই পর্যায়েও আমি এই ডোটাকে আরও কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিয়েছি। তারপর হচ্ছে এটা থেকে লেচি কেটে নিচ্ছি। তো 1.5 কাপ আটা দিয়ে 4টা লেচি কেটে নিচ্ছি। 4টাই কিন্তু একদম ঠিকঠাক, এর থেকে কম করা যাবে না, তাহলে বেশি মোটা হয়ে যাবে। আবার এর থেকে বেশি করলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো 3টা লেচি আমি হচ্ছে ডেকে রেখে দিচ্ছি, নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে। অবশ্যই ডেকে রাখবেন। আর একটা লেচি একটা বোর্ডের মধ্যে নিয়ে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু একটু বড় সাইজে তৈরি করব, নর্মাল রুটির মতোই হবে পাতলাটা। যারা সিঙ্গারা খেতে চান কিন্তু বানানোর জন্য খেতে পারেন না, তারা হচ্ছে একদম সহজে আজকের রেসিপিটা যদি একবার শুধু দেখেন, তাহলেই কিন্তু আপনিও যে কোনো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন একদম সহজেই। তো দেখেন রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে, আর রুটির থিকনেসটা আমি দেখিয়ে দিয়েছি। রুটিটা কিন্তু মোটামুটি পাতলাই হবে। এখন হচ্ছে একটা পিৎজা কাটার নিয়েছি, আর এই পিৎজা কাটার দিয়ে একটা রুটিকে আমি 4টা ভাগে ভাগ করব, আর 4টা ভাগে হচ্ছে 8টা টুকরো হবে। প্রথমে ঠিক মাঝখান থেকে সমান করে 2 ভাগে ভাগ করব। তারপরে এই যে দুইটা ভাগের মাঝখান থেকে আরেকটা করে দিব, 4টা ভাগ করে 8টা টুকরা বানাবো। এখন হচ্ছে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না, তাহলে ভিতরের পুরটা ফ্রাই করার সময় কিন্তু বের হয়ে যাবে। মোটামুটি করে দিতে হবে। তো দেখেন আমি সবগুলা পুর প্রথমে কিন্তু এই রুটিটার মধ্যে রেখে দিয়েছি, তারপর ভাঁজটা দিয়ে দিব। একদম সহজ এই স্টেপটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে যে কোনো সিঙ্গারা, সেটা 5 টাকার হোক, 10 টাকার হোক বা 30 টাকার হোক, আপনারা চোখের পলকে বানিয়ে নিতে পারবেন একসাথে অনেকগুলো। যদি আপনারা বড় সাইজের সিঙ্গারা বানাতে চান, তাহলে 4টা টুকরা করবেন এই রুটিটাকে, আর সেমভাবে বানিয়ে নেবেন। তো এইটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, এই স্টেপটা আপনারা দেখে বুঝে নেবেন। আর প্রত্যেকটা ভাজেই কিন্তু আপনারা পানি লাগিয়ে দিবেন। পানি লাগিয়ে কিন্তু ভাজটাকে একসাথে জয়েন করবেন, সিল করে দিবেন। না হলে কিন্তু এগুলা যখন তেলের মধ্যে ফ্রাই করবেন, ভিতরের পুরটা বের হয়ে যাবে। দেখেন আমি কিন্তু পানি লাগিয়ে নিচ্ছি। আর এই ভাজটা এত বেশি সহজ, আপনারা একটু খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আর রমজান মাসে যেহেতু প্রত্যেকে আমরা অন্য মাসের তুলনায় একটু বেশি ইবাদত বন্দেগী করি, আর হচ্ছে সওয়াবও বেশি, যার জন্য এগুলা বানালে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায়, যার জন্য ঠিকমতো ইবাদত বন্দেগী করা যায় না। তবে আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে আগে থেকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর পুরা মাস একদম শান্তিতে ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারেন। তো দেখেন সেমভাবে সবগুলো কিন্তু সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আমার সিঙ্গারাগুলো কিন্তু হয়ে গেছে মাত্র 1.5 কাপ আটা দিয়ে। এখানে আমি 32টা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর সবগুলো সিঙ্গারা কিন্তু হয়ে গেছে। আর সিঙ্গারাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল, একদম ছোটো ছোটো তো তাই। এখন চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর হচ্ছে একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু হালকা গরম হওয়ার পরে আমি সিঙ্গারাগুলো দিয়েছি, এতে করে ভিতর থেকে সিঙ্গারাগুলো একদম খাস্তা হবে। এই সিঙ্গারাগুলো যখন আপনি বানিয়ে নেবেন, তারপর এগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন তেলে না ভেজে, তাহলে আপনি পুরা মাস একদম শান্তিতে খেতে পারবেন। এগুলা হচ্ছে তেলে ফ্রাই করার 5 থেকে 10 মিনিট আগে নামিয়ে নিলেই হয়ে যাবে। তারপর তেলের মধ্যে অল্প আঁচে ভেজে নেবেন। তো দেখেন আমি সবগুলাকে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর তেলের টেম্পারেচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলার আঁচটা আমি কীরকম রেখেছি। পুরা এই সিঙ্গারা ভাজার যে সময়টা আমি কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি। চুলার আঁচটাকে কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না। আর এই সিঙ্গারাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু উপরটাতেই বোঝা যাচ্ছে। তো এখন আমি এগুলাকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। সিঙ্গারাগুলো মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল কি বলবো, একবার হলে বাসায় ট্রাই করবেন। তো সেমভাবে সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।
আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে আর একসাথে অনেকগুলো সিঙ্গারা ভাজা যায়। এখন হচ্ছে দেখেন সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি খাস্তা, একদম মুখে দিলে মনে হয় না যে এগুলো আপনি বাসায় তৈরি করেছেন। আর কতটা কাস্তা হয়েছে এটা দেখেন, চাপ দিলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা যে কাস্তা হয়েছে। আবারও বলে দিচ্ছি, প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে তৈরি করব ডিম চপ। আমরা সবাই জানি ইফতারে সারাদিনের রোজার শেষে এরকম ভাজা পোড়া খাবার খাওয়া একদমই ঠিক না। তবে বাঙালি বলে কথা, ইফতারের টেবিলে যদি ডিম চপ, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ না থাকলে একদমই ভালো লাগে না। আর তার মধ্যে একটা হলো ডিম চপ। আমি আজকে একদম সহজ রেসিপিতে নতুন স্টাইলে একটা ডিম চপ রেসিপি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে যাই মূল রেসিপিতে। ডিম চপ তৈরি করার জন্য ফার্স্টে লাগবে আলু। এখানে আমি কতগুলো আলু সিদ্ধ করে কুসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। আলুগুলোকে চেষ্টা করবেন কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে অথবা এরকম ম্যাশ করে নিতে। হাত দিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু গুটি গুটি থাকবে। আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। চাইলে এটাকে বেরেস্তা করে দিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার থাকবে। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিব। মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। এটা কিন্তু আমি এক্সট্রা কোনো আটার ব্যাটারে কোট করব না, যার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। লাগবে আমার ডিম। মেন উপকরণ হচ্ছে ডিম। 4টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, কুসাটা ছাড়িয়ে। এখন মাঝখান থেকে এটাকে কেটে 2 ভাগ করে নিব। চাইলে কিন্তু 4 টুকরো করেও দিতে পারেন, তাহলে অনেকগুলা হবে। তবে আজকে আমি 2 টুকরা করে বানাবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একটা ডিম দিয়ে 4টাও বানাতে পারেন। ডিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে অল্প একটু পুর হাতে তালুতে নিয়ে এরকম একটু চ্যাপটা করে নিচ্ছি। আর ডিমের যে কুসুমের অংশটা, এটা নিচের দিকে রেখে এভাবে হচ্ছে চপটা বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি, যাতে ডিমটা একদম ভেতরে থাকে আর উপর দিয়ে আলুর কুডিংটা থাকে। একটা চপ কিন্তু বানানো হয়ে গেছে। দেন আমি আরেকটা চপ বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু আলুর পুর হাতে তালুতে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর অর্ধেকটা ডিম নিয়েছি। ডিমের যে কুসুমের অংশটা, এটা কিন্তু নিচের দিক দিয়ে রাখবেন, তাহলে এই চপটা বানাতে অনেক বেশি সুবিধা হবে। তারপর 2 সাইডের যে আলুর পুরটা, এটা চেপে চেপে একদম পোড়াটাকে কুডিং করে নিতে হবে। এটা আসলে দেখি বুঝে নেবেন, বলে বোঝানোর মতো কিছু নাই। আর এটা আশা করছি সবাই পারবেন। হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। চাইলে কিন্তু এভাবেও এটাকে ভেজে নেওয়া যায়। সেমভাবে কিন্তু আমি সবগুলা ডিম চপ বানিয়ে নিয়েছি। এই ডিম চপগুলো কিন্তু কুডিং করার কোনো দরকার নেই, এভাবেও ভেজে নিতে পারেন। তবে আমি আজকে কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করব। আজকে আমি ব্রেড গামস না, আবার টোস্ট বিস্কুটের গুঁড়াও না, আজকে আমি সুজি দিয়ে হচ্ছে এটাকে কোট করে নিব। তো সবগুলা হয়ে গেছে দেখেন। আমি 8টা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে কিছু সুজি নিয়েছি। সুজির উপর এভাবে কোট করে নিলেই হবে, আলাদা কোনো আটা তৈরি করতে হবে না। এটা হচ্ছে সুবিধা, ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর উপরে খুব সুন্দর একটা লেয়ার আসে। সবগুলো কিন্তু এভাবে কোট করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে কিন্তু এটাকে হালকা গরম করে নিয়েছি। তেলটা এত বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিয়েছি। তারপর হচ্ছে ডিম চপগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আমি এগুলোকে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব। উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরটা তো নরম থাকবে, যেহেতু আলু দেওয়া।
অল্প আছে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলাকে ভেজে নিয়েছি। আর তেলের বুদবুদ দেখে কিন্তু বুঝতে পারছেন যে চুলার হিটটা কতটুকু আছে। আমি কিন্তু মিডিয়াম টু লো আছে এগুলাকে ভেজে নিয়েছি। আর দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে, উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর সেমভাবে কিন্তু বাকি যেগুলো আছে এগুলো ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি ডিম চপগুলো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো একদম কম উপকরণে সহজ রেসিপিতে একটা ডিম চপ রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব নুডলস দিয়ে একদম নতুন একটা ইফতার রেসিপি। আর আজকে কিন্তু ইফতারের জন্য নুডলসের পাকোড়া বানাবো। আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়। একবার যদি আপনি এভাবে নুডলসের পাকোড়াটা বাসায় ট্রাই করেন, আমি আশা করছি রান্না করে খাওয়ার কথা ভুলে যাবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। আর ইফতারের টেবিলে কিন্তু একটা নতুনত্ব আসবে। ইফতারের টেবিলে নতুনত্ব আনতে একবার হলেও নুডলসের পাকোড়াটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। নুডলসের পাকোড়া তৈরি করার জন্য ফার্স্টে লাগবে নুডলস। এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এখন প্যাকেট থেকে নুডলসগুলো বের করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে ম্যাগি নুডলসের জায়গায় কিন্তু যে কোনো নুডলস দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন। আর নিজেদের প্রয়োজন মতো কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে 3টা নুডলস দিয়ে কিন্তু প্রায় অনেকগুলো পাকোড়া হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন হচ্ছে এই নুডলসগুলো আমি ভেঙে দিচ্ছি, এত আস্ত রাখবো না, আমি 3-4 টুকরো করে এভাবে দিচ্ছি। দেখেন এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব আর এটাকে সিদ্ধ করে নেব। একটু বেশি পরিমাণে পানি দিয়ে কিন্তু এই নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। অল্প পানি দিয়ে সিদ্ধ করলে নুডলসগুলো কিন্তু জোরজোরে হবে না। তো দেখেন আমি প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি দিয়েছি। এখন এই নুডলসটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। এই নুডলসটা কিন্তু একদম নরম করা যাবে না, জোরজোরে থাকা অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো পানিটাকে জড়িয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে জোরজোরে হয়ে যায়। দেখেন নুডলসটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। নাস্তাটা তৈরি করার 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আর এখন দিয়ে দিব নুডলসের যে মশলাগুলো আছে ওইটা দিতেই হবে। এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। নুডলসের মশলাগুলো ছাড়াও কিন্তু এখানে এক্সট্রা কিছু মশলা অ্যাড করতে হবে, তবে খুবই সিম্পল, একদম ঘরে থাকা সামান্য কিছু। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে 2 থেকে 3টা হবে। দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, এখানে স্বাদ মতো লবণ। সেই সাথে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট। এটা ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার। এখন সবগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব। একদম মাখিয়ে নেওয়া যাবে না, কষলিয়ে, এটা হালকা হাতে মাখাতে হবে। তারপর হচ্ছে এভাবে দিয়ে দিব। চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। চুলায় একটা কড়াইয়ে আমি দেখেন পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি ঠিক এভাবে বানাচ্ছি, চাইলে একটু বড় টাইপের বা গোল গোল করেও বানাতে পারেন। চুলার আঁচটাকে কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে। দেন হচ্ছে একটা পাশ শক্ত হওয়ার পর কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটাও দিতে পারেন, আর হচ্ছে ময়দা অথবা আটা দিতে পারেন, তবে খুবই সামান্য দিতে হবে, এত বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, আর এত বেশি ক্রিস্পিও হবে না। সবচেয়ে বেশি ভালো হবে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ি দিলে, আর আমি এটাই দিয়েছি। এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু এত বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর আমি কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এইগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর দেখেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আর একদম ঠিকঠাক আছে। এখন তেল জড়িয়ে হচ্ছে উঠিয়ে নিব।
নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেম ভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখতে গিয়ে দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো আর নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। ইফতারে অথবা বিকেলের নাস্তায় একবার হলেও নুডলসের এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন। আশা করছি বারবার বানাবেন আর রান্না করে খেতে একদমই ভালো লাগবে না। আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছে, আপনারা চাইলে মুড়ি মাখা করতে পারেন আর এমনিও সসের সাথে খেয়ে নিতে পারেন। আমার কাছে তো অনেক বেশি মজাদার হয়েছে। ইফতারের টেবিলে নতুনত্ব আনতে একটা ভিন্ন স্টাইলের ইফতার আইটেম শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বেগুনিগুলো যেমন হবে ফুলকো তেমন হবে ক্রিস্পি। ইফতারের টেবিলে অনায়াসে কিন্তু এগুলো 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে তৈরি করব ইফতারের জন্য মুচমুচে সেই সাথে ক্রিস্পি বেগুনি। শুধুমাত্র একটা টিপস ফলো করলেই বেগুনিগুলো যেমন ফুলকো হবে ঠিক তেমনই দীর্ঘ সময় ধরে থাকবে ক্রিস্পি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। বেগুনি তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ হচ্ছে বেসন। আমি এখানে 1.5 কাপ নিয়েছি আর সেই সাথে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এই বেগুনিটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। চাইলে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। একে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। জালটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এখানে অবশ্যই দিবেন চিলি ফ্লেক্সটা, এতে করে খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন। আমি একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা কিন্তু এত বেশি পাতলা হবে না। চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আর এখানে কিন্তু আমি পানির পরিমাপটা বলে দিতে পারবো না, অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিব। ঠিক এরকম হলে পানি দেওয়া বন্ধ করবেন। এই গোলাটা তৈরি করার জন্য কিন্তু নর্মাল তাপমাত্রার পানি ইউজ করতে হবে। খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। একটু বেশি সময় নিয়ে ফেটিয়ে নিলে এই বেগুনিগুলো আরও বেশি ভালো হবে। আমি কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ধরেন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি। বেগুনি তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ব্যাটারটা যদি ঠিকঠাক হয় আপনার বেগুনিগুলো অবশ্যই পারফেক্ট হবে। আর এই একটা ব্যাটার দিয়ে কিন্তু আপনারা চাইলে আলুর চপ, ডিম চপ সব বানিয়ে নিতে পারবেন, যদি শুধু এই ব্যাটারটা তৈরি করা শিখে যান। কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নেব, চাইলে এটা রেস্টেও রাখতে পারেন। আমি এখানে একটা বেগুন এরকম পাতলা করে কেটে নিয়েছি। একটু মোটা সাইজের বেগুনটা আমি নিয়েছি। এখন এটা হচ্ছে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর কিন্তু শুকনো টাওয়েল অথবা টিস্যু দিয়ে খুব ভালোভাবে পানিটাকে মুছে নিতে হবে, বেগুনের যে গায়ে যে পানিটা আছে। আর বেগুনগুলো আমি এরকম পাতলা করে কেটেছি। তো বেগুনগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করব বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু আগে কোনোভাবেই অ্যাড করবেন না। যখন বেগুনিগুলো ফ্রাই করবেন বা তেলে ভেজে নেবেন ঠিক তখন কিন্তু এখানে অ্যাড করবেন। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি 1/2 চামচ উঁচু করে, প্রায় 1 চামচই হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মেখে নিয়ে এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিভাবে বুঝবেন একদম ঠিকঠাক হয়েছে। উপর থেকে ব্যাটারটা নিচে পড়ার সাথে সাথে দেখবেন মিলে যাচ্ছে না, একটু সময় পর মানে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড পর কিন্তু নিচে মিশে যাচ্ছে। ঠিক তখনই বুঝবেন যে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। আমি আরেকটু সহজ করে দেখিয়ে দিচ্ছি। একটা চামচ দেখবেন
এভাবে কোট করার পর সুন্দরভাবে একটা লেয়ার পড়ে যাবে। হাত দিয়ে এরকম প্রেস করার পরও কিন্তু একটা আরেকটির সাথে লেগে যাবে না। তো আমি আরেকটু ক্রিস্পি করার জন্য গরম তেল একটু মিশিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো এখন চলে যাব বেগুনিগুলো বানাতে। চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু ব্যাটার দিয়ে দেখবেন, যখন দেখবেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে বেশি আসছে, ঠিক তখনই বুঝবেন যে এই তেলটা ঠিকঠাক গরম হয়েছে, আর না হলে কিন্তু বেগুনিগুলো ফুলকো হবে না। তো আমি কুট করে নিয়েছি বেগুনটা এপাশ ওপাশ খুব ভালোভাবে, তারপর দিয়ে দিচ্ছি। গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুনিটা ফুলে উপরে বেশি আসে। তো দেখেন বেগুনিটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে, মানে ফার্স্টে এই বেগুনিটা এটাই কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। যখন দেখবেন দুইটা পাশ খুব ভালোভাবে ফুলে উঠছে, তখন কিন্তু চুলার আঁচটাকে লো করে দিবেন। তারপর বেগুনিটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। যখন দেখবেন বেগুনি থেকে আর বুটবুট ক্রিয়েট হচ্ছে না তেলের, তখন কিন্তু তেল থেকে এই বেগুনিটাকে উঠিয়ে নেবেন। আর যদি তেলে বেগুনিটা বুটবুট থাকা অবস্থায় এটাকে উঠিয়ে নেন, তাহলে ভিতরের যে বেগুনটা ওইটা কিন্তু পানি থাকে বেগুনটাতে, যার জন্য ঠান্ডা হওয়ার পর এই বেগুনিগুলো নরম হয়ে যায়। দেখেন বেগুনিটা আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি, যার কারণে তেলের মধ্যে আর বুটবুট ক্রিয়েট হচ্ছে না। এখন কিন্তু তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। কিছুটা সময় এভাবে ধরে রাখবো, যাতে করে বেগুনির গায়ে এক্সট্রা যে তেলটা আছে ওইটা নিচে পড়ে যায়। আর আরেকটা বেগুনি আমি দিয়ে দিচ্ছি। আর এটাও দেখেন অনেক অনেক বেশি ফুলকো হয়েছে, দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে বেশি আসে। সেমভাবেই সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেগুনিগুলোর কথা কি বলবো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি ফুলকো, সেই সাথে ক্রিস্পি হয়েছে। আমি আশা করব আমার আজকের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আপনার বেগুনিগুলো এরকম ফুলকো হবে। সেই সাথে কমেন্ট করে জানাবেন, সেই সাথে একটা লাইক করে দিবেন। রেগুলার যেভাবে আমি বেগুনি বানাই, আর সেই বেগুনিগুলো ইফতারের কিছুটা সময় আগে বানাই, থাকে অনেকটা সময় ধরে ক্রিস্পি। সেই সাথে কিছু টিপসও বলে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ছোলা বোনা, তবে কোনো রকম ছোলা সিদ্ধ অথবা আলু সিদ্ধর ঝামেলা ছাড়া একদম মাখো মাখো ছোলা বোনা তৈরি করব। এই চুলাটা দেখতে হবে একদম দোকান থেকে কিনে আনা চুলার মতো, আর এটা চাইলে মাখিয়ে এমনিও খেতে পারবেন, আবার মুড়ির সাথেও খেতে পারবেন, অনেক বেশি মজাদার হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই পারফেক্ট চুলা বোনা, সেই সাথে রান্না করা চুলা পুরো রমজান জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। এখানে আমি 1 কাপ চুলা নিয়েছি। এই চুলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একে একে চুলার মধ্যে মশলা অ্যাড করব। এই চুলাটাকে আমি আলাদা করে সিদ্ধ করব না। এই পর্যায়ে এসে একে একে এই চুলাটার মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2টা তেজপাতা দিয়েছি, মানে একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এখন শুকনো কুলা এটাকে কিছুক্ষণ ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তখন এর মধ্যে দিয়ে দিব তেল। আমি কিন্তু একসাথেই তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, রেগুলার রান্না করার যে সয়াবিন তেলটা ওইটাই। এখানে কিন্তু সরষের তেলও দিতে পারেন। এটাকে মরিচটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব। মরিচটাকে ভেজে উঠিয়ে রাখতে হবে আলাদা করে। মরিচটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আগে থেকে 3টা আলু আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে। এখন এই তেলের মধ্যেই হচ্ছে এই আলুগুলোকে ভেজে নেব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। ছোট ছোট করে কিউব করে কেটেছি, যার জন্য এটা হতে একদমই সময় লাগবে না। আলুর গায়ে এক্সট্রা পানি থাকলে তেলটা ছিটে শরীরে পড়বে, যার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এই আলুগুলো ভেজে দেওয়ার কারণে চুলাটা এত পরিমাণে টেস্টি হয়, এটা বলে বোঝাতে পারবো না। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, যেটা কিনা সিদ্ধ করা আলু দিলে হবে না। তো কয়েক মিনিট ভাজার পরেই কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
এখন একটা ডাল ঘুটনি দিয়ে আলুগুলোকে হালকা করে ভেঙে দিচ্ছি। একদম মিহি ভাঙবো না, হালকা দানাদার থাকবে বা মাঝে মধ্যে আস্তও থাকবে। এখন হচ্ছে এখানে দিয়ে দিব আগে থেকে যে চুলাগুলো রেডি করে রেখেছিলাম মশলা সহ, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলাকে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার থেকে কিন্তু আমি বাড়িয়ে দিব না, মিডিয়াম টু লোতে রাখবো। আর কিছুটা সময় কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ঢেকে আরও কিছুটা সময় কিন্তু কষিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে মাঝে মধ্যে কিন্তু নেড়ে ছেড়ে দিব। তো দেখেন আমি মাঝে মধ্যে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি, না হলে যেহেতু আলুটা আমি ভেঙে দিয়েছি নিচে লেগে যেতে পারে। মাঝে মধ্যে এটাকে নেড়ে ছেড়ে দিব। একদম উপরে তেল বেশি আসার আগ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। তো দেখেন উপরে কিন্তু তেল বেশি আসছে, পানিটা একদম শুকিয়ে গেছে। আপনারা একটু দেখে খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখেন আর একদম মাখো মাখো একটা টাইপ হয়েছে। এটা দিয়ে যদি আপনারা মুড়ি মাখা করেন খেতে এত বেশি টেস্টি হবে। তো কষানোর মধ্যেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ এই পেঁয়াজটা কিন্তু হালকা আস্ত আস্ত থাকবে, এই কারণে যাতে একদম ভেঙে না যায়। এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে 2 কাপ পানি দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নিব। যাদের কাছে চুলা রান্নাটা অনেক বেশি ঝামেলার মনে হয় তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার কাছে তো এটা অনেক বেশি সহজ লাগে। আর এইভাবে চুলাটা রান্না করে আপনি চাইলে কিন্তু পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখেন আমি কিন্তু মাঝে মধ্যে এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। আর দেখেন কতটা মাখা মাখা হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে আজকের এই চুলা বোনাটা। অবশ্যই এই টিপসটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। চুলাটা কিন্তু এই পর্যায়ে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা লাস্টে অ্যাড করার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে। খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু চুলার আঁচটাকে অফ করে দিব। এই পর্যায়ে এসে আমি আর এটাকে রান্না করব না। এই পর্যায়ে এসে চুলাটা যখন ঠান্ডা হয়ে যাবে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে রেখে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু অল্প অল্প নামিয়ে গরম করে মুড়ি মাখা করতে পারেন, বা এইভাবে শসা, গাজর, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়েও খেয়ে নিতে পারেন। এইভাবে কিন্তু চুলা মাখা করে খেতেও অনেক বেশি মজাদার হয়। আমি কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, শসা কুচি করে নিয়েছি। আমি একটু বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একদম লম্বা করে যে ফলে নেওয়া হয় ওইটাই করতে পারেন। আর চুলাটা দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এগুলাকে একটু মাখিয়ে নিচ্ছি, এতে করে খেতে এটা আরও বেশি টেস্টি হবে। চুলা বোনার লুকটা দেখে আপনাদের নিশ্চয়ই বোঝার বাকি নাই এটা কতটা টেস্টি হতে পারে। যদি মনে হয় এটা টেস্টি হবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি তো রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি সহজ লাগবে, সেই সাথে অনেক বেশি টেস্টি লাগবে। সো কোনোরকম আলু অথবা চুলা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কম সময়ে কিভাবে মজাদার চুলা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যারা মনে করেন আলাদা আলু চুলা সিদ্ধ করতে হয় অনেক বেশি ঝামেলা, তাদের জন্য এই রেসিপিটা আমার মনে হয় একদম পারফেক্ট। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আপনি যদি ইফতারের জন্য একদম নতুন আর ইউনিক কোনো রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আজকে আমি তৈরি করব আলু আর ডিম দিয়ে রোল সমোসা। আলু আর ডিমের এই রোল সমোসাটা শুধু দেখতেই লোভনীয় না, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। ডিম আলুর রোল সমোসা তৈরি করার জন্য ফার্স্টে একটা আটা দিয়ে ডো তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, স্বাদমতো লবণ, সেই সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। যেহেতু সমোসা বানাবো কালো জিরা কিন্তু অবশ্যই দিতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব।
আমি এখানে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো রোল সমোসা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে আবার এখানে ময়দাটাও ইউজ করতে পারেন, তবে সমোসার ক্ষেত্রে কিন্তু আটা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব রেস্টে। আর এদিকে নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেঙে নেব। চাইলে কিন্তু হাত দিয়ে ওইগুলোকে ভাঙতে পারেন, তবে চেষ্টা করবেন বড় কোনো টুকরো যাতে না থাকে। চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিবেন, তবে সমোসার ক্ষেত্রে জালটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি করে দিতে পারেন। সেই সাথে একটা ডিম। আমি এখানে বেরেস্তা দিয়েছি 1/3 কাপ হবে। ধনিয়া পাতা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটাকে চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, আবার এভাবে ভেঙেও নিতে পারেন। খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়া দিতে পারেন, ভাজা জিরার গুঁড়াটা, আবার চাইলে চাট মশলাও দিতে পারেন। আর এগুলো না দিলেও কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে বাইন্ডিংয়ের জন্য। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো আটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আবার চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন। খুব ভালোভাবে এটাকে মেখে নিব। মাখা হয়ে গেলে হাতটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এই রোলের যে ভিতরের পুরটা ওইটা বানিয়ে নিব। এই আলুর মিশ্রণের মধ্যে আমি একটা ডিম দিয়েছি, চাইলে কিন্তু 2টা অথবা 3টাও দিতে পারেন, তাহলে এটা আরও বেশি টেস্টি হবে, তবে আলুর পরিমাণটা কম নেবেন। এখন আমি রোলগুলো তৈরি করে নিব। অল্প একটু আলুর পর হাতে নিয়ে লম্বা রোলের মতো শেপ দিয়ে নিব। খুব ভালোভাবে চেপে চেপে রোলটা করতে হবে যাতে ফাটল না থাকে, আবার এই ছিদ্র ছিদ্র ভাব না থাকে। আর প্রত্যেকবার কিন্তু হাতটা ক্লিন করে নেবেন, তাহলে ইজি হবে। সবগুলো বানানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে এসে আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা খুব ভালোভাবে আবারও ময়ান করে নিচ্ছি। তারপর 2টা ভাগে ভাগ করে আমি রুটি তৈরি করে নিব, তবে বড় সাইজের রুটি তৈরি করব, যাতে করে খুব তাড়াতাড়ি ছোটো রুটিগুলো তৈরি করে নেওয়া যায়। আর আঁকাবাঁকা হলে কিন্তু কোনো সমস্যা নাই। আর রুটির থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা না, আবার এত বেশি মোটাও না, এরকম হবে আর কি। আমি কেকের যে মোল্ডগুলো আছে ছোটো ছোটো কাপ কেকের, ওইগুলা দিয়ে কেটে নিচ্ছি। যে কোনো বয়ামের মুখা দিয়ে অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো সমোসা তৈরি করা হয়। দেখেন একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো ছোটো রুটি তৈরি হয়ে গেছে। এখন যে সাইডের অংশটা আছে ওইটা কিন্তু ফেলে দিব না, ওটা রেখে দিব, পরবর্তীতে আবারও রুটি তৈরি করে নেব। তো এখন একটা ছোটো রুটি হাতে নিয়ে এভাবে লম্বাটি করে একটু টান দিয়ে নিব, একটু বড় সাইজ করে নিব। তারপর ঠিক মাঝখানটাতে আগে থেকে যে আলুর রোলটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে 2টা পাশ একসাথে জয়েন করে নেব। আর অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন, না হলে ফ্রাই করার সময় কিন্তু জয়েনটা আলাদা হয়ে যাবে। আর এখন চুলায় একটা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, আর সবগুলো সমোসা কিন্তু ভেজে নিয়েছি। ভাজার পর সমোসাগুলো আরও বেশি লোভনীয় মনে হচ্ছিল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা পাশ শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে এগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটাকে এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। সবগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো নাস্তা হয়ে গেছে, তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ
দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয়। এটা সসের সাথে খেতে পারেন আর ইফতারের টেবিলে নতুনত্ব এনে দিবে। চেষ্টা করেছি ইফতারে নতুন আর কম সময়ে করা যায় এমন একটা রেসিপি শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ইফতারের টেবিলে এক টুকরো মুরগির মাংস দিয়ে বাজেট ফ্রেন্ডলি, ঝামেলাহীন এরকম একটা ইফতার যদি থাকে তাহলে কেমন হয় বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি 1 কাপ বুটের ডাল আর 1 টুকরো মুরগির মাংস দিয়ে ইফতারের জন্য মজাদার একটা কাবাব তৈরি করব। তাছাড়াও এই কাবাবটা ফ্রাই করার সময় ভাঙবে না আর এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। একদিন বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। এই কাবাবটা আমি কিন্তু বুটের ডাল দিয়ে তৈরি করব। তার জন্য আমি এখানে 1 কাপ বুটের ডাল বা ছোলার ডাল যেটাকে বলে ওইটা নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এটাকে 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছি। যতক্ষণ না ক্লিন পানিটা আসছে ততক্ষণ কিন্তু এটাকে হাত দিয়ে কষলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ নিয়েছি। 1 কাপে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে এসে পানি দিয়ে এই বুটের ডালটাকে প্রায় 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে সময় না থাকলে কিন্তু সাথে সাথেও বানিয়ে নেওয়া যায়, তবে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ডালটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, সেই সাথে ছোলাগুলো ভেঙে 2 টুকরা হয়ে গেছে। এখন হচ্ছে একটা প্যান নিয়েছি যেটার মধ্যে হচ্ছে আমি এগুলাকে সিদ্ধ করব। সবগুলা কিন্তু একসাথে সিদ্ধ করে নেওয়া যাবে। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি। জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1 টুকরো চিকেন নিয়েছি, চিকেনের একটা ব্রেস্ট নিয়েছি, এটাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। চাইলে কিমা করেও দিতে পারেন, আর যদি মাংসের পরিমাণ বেশি দিতে চান তাহলেও সমস্যা নেই, আরও বেশি টেস্টি হবে। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু উঁচু করে। আমি একসাথে সবগুলা পেস্ট করে নিয়েছি, যার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আমি এখানে রেডিমেড কাবাবের মশলাটা ইউজ করছি, আর এখানে হচ্ছে 2 টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল, এটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আর শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অবশ্যই দিতে হবে লবণটা। এখন বলি, রেডিমেড যদি কাবাবের মশলাটা ইউজ করেন তাহলে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হবে। আর যদি ঘরোয়া মশলা অ্যাড করেন অনেকগুলো মশলা দিতে হয়, না হলে কিন্তু কাবাবের আসল টেস্ট আসে না। আর যার কারণে অনেকে ভয় পান যে এত মশলা বা এত খরচ কাবাব বানানো। তো আজকে আমি একদম সহজে, আর এই কাবাবের মশলাটা যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে পেয়ে যাবেন। 2 কাপ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। যখন পানিটা প্রায় শুকিয়ে আসছে তখন কিন্তু এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো মাঝখানে একবার দেখিয়ে দিচ্ছি, দেখেন পানি কিন্তু আছে, এত নরম হলে হবে না, একটু ড্রাই করে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায়। প্রায় 20 মিনিট পর কিন্তু দেখেন পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে, আর এগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, তারপর হচ্ছে ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। আর এখন হচ্ছে আমি নিয়ে নিব ডিম। এখানে কিন্তু 2টা ডিম লাগবে। ডিমের যে সাদা অংশটা ওইটা নিব আর কুসুমটা রেখে দিব আলাদা। চাইলে কিন্তু একটা ডিমও নিতে পারেন, তবে আমার যতটুকু ডাল হয়েছে সেই পরিমাণে 2টা ডিমই লাগবে। আর ডিমের পরিমাণ যদি কমিয়ে দেন তাহলে এই যে কাবাবটা ভাজার সময় কিন্তু খুলে যাবে, একসাথে বাইন্ডিং হবে না। অনেকেই বলেন কাবাব বানাতে গেলে কিন্তু কাবাব হয় না, কারণ এটা হচ্ছে ডিমের পরিমাণ কম দেন, যার জন্য বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় না। ডিমটা কিন্তু ফেটিয়েও নিয়েছি। এখন যে আগে থেকে ডালটা আর চিকেনটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। কেন জানি ব্লেন্ডারে এটা ব্লেন্ড হচ্ছিল না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা।
যেহেতু কাবাবটা হতে একদমই সময় লাগে না, প্রায় 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়, যার জন্য এখানে কাঁচা পেঁয়াজটা না দেওয়াটাই বেটার। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি 2 টেবিল চামচের মতো। অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, কারণ কাবাবের মধ্যে ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। অল্প অল্প ডিমের সাদা অংশটা দিতে থাকবো আর মাখাতে থাকবো। অল্প অল্প করে দিতে থাকবেন আর মাখাতে থাকবেন। অবশ্যই বেরেস্তা দেওয়া ট্রাই করবেন, বেরেস্তা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। এখন হচ্ছে অল্প অল্প এখান থেকে মিশ্রণ নিয়ে আমি হচ্ছে এরকম ছোটো বড়ার মতো বা কাবাবের মতো আর কি শেপ দিয়ে দিব। হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন, এতে আরও বেশি মজা হবে। এই কাবাবগুলো একদিক দিয়ে বানাবেন, অন্য দিক দিয়ে কিন্তু তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে কিন্তু এই কাবাবগুলো হচ্ছে তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে না, খুলে যাবে না আর কি। আর যাদের মনে হয় এই মিশ্রণটা নরম হয়ে গেছে, চাইলে কিন্তু এখানে অল্প কিছু ব্রেড গামস দিতে পারেন অথবা টোস্ট বিস্কুটের গুঁড়া দিতে পারেন, তবে আটা অথবা ময়দা দিবেন না। একদম ফুটন্ত গরম তেলের মধ্যে কিন্তু কাবাবগুলো দিয়ে দিতে হবে, যাতে সাথে সাথেই একটা সাইড কালার চলে আসে। একটা কাবাব দিতে থাকবেন আর একটা উল্টাতে থাকবেন, না হলে কিন্তু অনেক বেশি কালার চলে আসবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একদম তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই কিন্তু উল্টে দিচ্ছি। প্রথমে যে কাবাবগুলো দিয়েছি ওইগুলো একটু ভেঙে গেছে, ঠিকমতো হয় নাই, বাট দ্বিতীয়বার থেকে কিন্তু সবগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। কাবাবগুলো ভাজতে কিন্তু প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগে, আর সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, অনেক বেশি গাঢ় কালারটা হয়েছে। দেখেন সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর কাবাবগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। এই কাবাবগুলো দেখতেই শুধু লোভনীয় না, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ইফতারের টেবিলে যদি এরকম একটা কাবাব থাকে তাহলে তো কারাকারি লেগে যাবে। চাইলে কিন্তু এই কাবাবগুলো ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, প্রায় মাস জুড়ে খেতে পারবেন। একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। একদম সহজে অনেকগুলো টিপস সহকারে একটা মজাদার কাবাবের রেসিপি শেয়ার করেছি, সেই সাথে মাত্র 1 টুকরো মুরগির মাংস দিয়ে। আশা করছি সবার অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ডিম চপ তো অনেকেই খেয়েছেন, ইফতারের জন্য একবার হলেও ডিম পেঁয়াজের এই চপটা খেয়ে দেখবেন। এটাকে ডিম পেঁয়াজের পাকোড়াও বলা যেতে পারে, অনেক বেশি মজাদার হয়, সেই সাথে ইফতারের টেবিলেও নতুনত্ব আনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ডিম পেঁয়াজের চপ। এটা মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। ডিম পেঁয়াজের চপ তৈরি করার জন্য ফার্স্টে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে কেটে নেব। আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অর্ধেক করে অথবা গোটা ডিমটা দিয়েও করে নিতে পারেন। 2টা ডিম দিয়ে 8টা চপ তৈরি করা যাবে। ডিমগুলোকে কেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু ডিম পেঁয়াজের পাকোড়া বানাবো বা চপ বানাবো, সেই কারণে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি করে কেটেছি। দেন এই পর্যায়ে দিয়ে দিব কিছু মশলা। প্রথমে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা। জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1 চামচ দিয়েছি লবণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, চাইলে চাট মশলাটাও ইউজ করতে পারেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, সেই সাথে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন এখানে অ্যাড করব বেসন। বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, তবে এত বেশি অ্যাড করা যাবে না। 2 কাপ পেঁয়াজ কুচির জন্য আমি এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি বেসন।
আর এই পর্যায়ে এসে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়া যাবে না, পেঁয়াজ থেকে এক্সট্রা পানিটা বের হয়ে কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, যার জন্য এখানে পানি দেওয়ার দরকার নাই। এখন হচ্ছে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিব, আর তার আগে হাতটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। অল্প একটু পেঁয়াজের মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে চওড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এসে ডিমের একটা স্লাইস নিয়ে কুসুমটা নিচের দিকে রেখে চারপাশ থেকে মিশ্রণটাকে আমি একসাথে জয়েন করে নিচ্ছি আর একটা চপের শেপ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে আমি ডিম চপের যে শেপটা ওইটা দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু এটা মাশাআল্লাহ অসম্ভব টেস্টি হয়েছিল। তো একটা ডিম চপ কিন্তু আমি তৈরি করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এত বেশি কিন্তু বেসন দিবেন না, বেসনের পরিমাণটা খুবই কম দিতে হবে। একটা ডিম চপ কিন্তু রেডি হয়ে গেছে, দেন আরেকটা ডিম চপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিম চপটা তৈরি করে নিয়েছি, আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলটাতে আজকে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা ডিম চপ কিন্তু তৈরি করে নিয়েছি, আর সেমভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা কিন্তু গরম করে নিতে হবে। মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে এই চপগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটাকে হাই করে দিবেন না, মিডিয়ামে রেখে এগুলা ভেজে নেবেন। এগুলা ভাজতে বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি এগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি। একটা পাশ একটু শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিলেই হয়ে যাবে। আর দেখেন সবগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে সবগুলো চপ আমি ভেজে নিয়েছি। ইফতারে একবার হলেও এই চপটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তো একদম সহজে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করার ট্রাই করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে তৈরি করব পটেটো বল। মাত্র 10 মিনিটে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই পটেটো বলগুলা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পটেটো বলগুলা ভীষণ পছন্দ করে। আর তাছাড়াও রমজান আসছে, চাইলে কিন্তু মুড়ি মাখা করতে পারেন বা এমনিও খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। পটেটো বলগুলা তৈরি করার জন্য ফার্স্টে লাগবে সিদ্ধ করা আলু। আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু। এটা আগে থেকে কুসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার সাহায্যে এটাকে গ্রেট করে নেব। চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে হাত দিয়ে ম্যাশ করলে এরকম দলা দলা বা গুটি গুটি থাকতে পারে, যার জন্য আপনারা কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন বা এভাবে মিশিয়ে নিতে পারেন। তো আলু এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। খুব ভালোভাবে এটাকে মেশানো হয়ে গেছে। দেন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, সেই সাথে হলুদের গুঁড়া অল্প একটু, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হচ্ছে চিলি ফ্লেক্স। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন যেটা করব, এখানে দিয়ে দিব হচ্ছে 1/3 কাপ কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ ময়দা। শেষে দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল 1 টেবিল চামচ। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো কিছু দরকার নাই, খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। যদি মনে করেন হাতে লেগে যায় তাহলে অল্প একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। তো দেখেন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পটেটো বলগুলো তৈরি করা কিন্তু খুব সহজে কেউ ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এটা বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, এতটা বেশি মজাদার হয়। তো দেখেন এরকম গোল বলের মতো বানিয়ে নিয়েছি। এটা বানানো তো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন।
বলগুলো যাতে ছোটো বড় না হয় সবগুলো কিন্তু এক সাইজ করে বানানোর চেষ্টা করবেন, তাহলে ফ্রাই করার সময় কিন্তু একটা আগে বা একটা পরে হবে না, সবগুলো একসাথে হয়ে যাবে। আর এটা বানানো কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার সবগুলা কিন্তু বানানো হয়ে গেছে। আর এখন আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে দিয়ে দিব। একসাথে অনেকগুলো বল ভাজা যায়। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে চুলা আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখতে হবে, যাতে উপরটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার আসবে কিন্তু ক্রিস্পি হবে না। এই পটেটো বলগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো দেখেন একটা একটা করে দিয়ে আমি হালকা হাতে এটাকে নেড়ে দিচ্ছি, যাতে একটা আরেকটার সাথে না লেগে যায়। তো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এগুলো উপরে বেশি আসবে, আর একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারবেন, তবে এই পর্যায়ে কিন্তু এত বেশি ক্রিস্পি হয় না। আমি কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে তেল জড়িয়ে আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আর সেমভাবে সবগুলো বল ভেজে নিয়েছি। আসছে রমজানে, চাইলে কিন্তু এভাবে একদম কম সময় 10 মিনিটও লাগবে না এই বলগুলো বানিয়ে নিতে পারেন। চাইলে আপনারা মুড়ি মাখার সাথে এগুলো মাখাতে পারেন, অথবা এমনিও খেতে পারেন। চাইলে এগুলোর সাথে চিজ অ্যাড করতে পারেন, আবার চাইলে চিকেনও অ্যাড করতে পারেন। আর এই পটেটো বলগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আর সবগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে এই বলগুলো। এই বলগুলো উপরটা হচ্ছে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে হয়। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব রমাদানি স্পেশাল আলু দিয়ে লাচ্চা পাকোড়া। এগুলা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। আলুর এই লাচ্চা পাকোড়াগুলো কিন্তু বানানোর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। লাচ্চা পাকোড়া তৈরি করার জন্য আলুগুলোকে এইভাবে লম্বা করে কুচি করে নিতে হবে। চাইলে কিন্তু আরও লম্বা করে নিতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর হবে পাকোড়াগুলো। সবগুলো পাকোড়া এইভাবে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নেব। এই পাকোড়াগুলো বানানোর ক্ষেত্রে এই আলুগুলোকে কিন্তু লবণ দিয়ে কষলানো যাবে না, এগুলাকে এইভাবেই হালকা হাতে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তো পানিটা জড়ানো হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করব। লাচ্চা পাকোড়ার মধ্যে কিন্তু অত বেশি মশলা দেওয়া হয় না। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এত বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এগুলা বড়ার মতো হয়ে যাবে। একদম কম পরিমাণে দিতে হবে। চাইলে ময়দাটা স্কিপও করতে পারেন, তবে আমি যতটুকু আলু দিয়েছি তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে। সেই সাথে লবণ, মরিচ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলোর পরিমাণ আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখন হচ্ছে সবগুলোকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নাই, এটা মাখাতে মাখাতে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দেখেন কিছুটা সময় মাখানোর পর কিন্তু এখানে পানি ছেড়ে দিচ্ছে আর একদম ঠিকঠাক হয়ে গেছে। আমি এখানে কাঁচামরিচও দিয়েছি, চাইলে আরও মশলা অ্যাড করতে পারেন, তবে অল্প মশলায় কিন্তু এটা একদম পারফেক্ট হয়। আর এভাবে কিন্তু আমি দিয়ে দিব। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আমি আগে আরও অনেকগুলো পাকোড়া ভেজে নিয়েছি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর চুলা আঁচটাকে প্রথমে বাড়িয়ে তেলটাকে ভালোভাবে গরম করে তারপর কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে এইগুলো কিন্তু উপর থেকে কালার আসবে, কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না, যার জন্য অল্প আছে একটু সময় নিয়ে এই লাচ্চা পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এই পাকোড়াগুলো ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগছে। সো ইফতারে ঝটপট তৈরি করে নিতে পারেন এই লাচ্চা পকোড়াগুলো। আমার মনে হয় 10 মিনিটের বেশি সময় লাগবে না।
আর এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। চাইলে মুড়ি মাখা করতে পারেন বা এমনিও সসের সাথে খেয়ে নিতে পারেন। একটা পাশ শক্ত হওয়ার পর কিন্তু এগুলা উল্টে দিতে হবে, যেহেতু এখানে ময়দার পরিমাণটা একদমই কম। লাচ্ছা পাকোড়ার ভাজটা দেওয়ার জন্য কিন্তু বা লাচ্ছা পরোটাটা বোঝানোর জন্য এখানে আটা ময়দার পরিমাণটা একদমই কম দিতে হবে, যার জন্য এটাকে একটা পাশ শক্ত হওয়ার পরে উল্টে দিতে হবে, না হলে কিন্তু এগুলা ভেঙে আলাদা হয়ে যাবে। তো দেখেন একটা পাশ শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমি আলতো হাতে এগুলাকে উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিব। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবো। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন সবগুলো পাকোড়া কিন্তু হয়ে গেছে, আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, মাশাআল্লাহ। এই পাকোড়াগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, তারপরেও আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম ক্রিস্পি হয়েছে ভিতর থেকে। ভালো লাগলে আসছে রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।